হাট কাল রাতের বেলা এই এই মাঠের মধ্যে একটি ছোট রাতের বেলা একটা ছোট কুড়ে ঘর, সেখানে আশ্রয় নিয়েছিলাম। এক ভদ্রলোক থাকেন, তার ধর্মপত্নী এবং একটি মেয়ে থাকে। তো তিনজনের সংসার। তারা খুব যত্ন করে রাত্রিবেলা ভাত, রুটি, ডাল খাইয়েছিলেন। খোলা আকাশের নিচেই শুয়েছিলাম। শুয়ে শুয়ে দেখছি আকাশে কালপুরুষ আমার মাথার উপরে দাঁড়িয়ে আছে। কিন্তু কাল সারা রাত এত তীব্র চাঁদের আলো ছিল যে কখন সকাল হয়ে গেছে বুঝতে পারিনি। অনেক দেরিতে ঘুম ভেঙেছে, তাই তাড়াহুড়ো করে বেরোতে হলো। এই জায়গাটি নানি আম্মা কাল পৌঁছতে পারেনি। নানি আম্মা থেকে বেশ খানিকটা আগে, 4 কিলোমিটার হবে। আমার যে সাথী, তাকেও বলেছিলাম এখানে থেকে যেতে। গ্রামেগঞ্জের দরিদ্র মানুষ, তারা অনেক যত্ন করেই ডাকে। আর আসার সময় ওই একটা অজুহাত মতো, কন্যা পূজন, সেই অজুহাতে কিছু অর্থ দিলাম। নিতে চায়নি তারা। বললাম যে টাকা পয়সা সকলেরই দরকার, অর্থ না হলে চলবে কী করে। কিছু পছন্দ মতো কিছু কিনে নিতে বললাম। আমি বাড়ি থেকে আসার সময় দুটো পাজামা নিয়ে এসেছিলাম, যে বন জঙ্গলে চলার পথে অসুবিধা হবে, পাজামা পরলে সুবিধা। তারপরে দেখলাম অনেকেই বলছে যে এ পথে নিয়ম হচ্ছে এই খোলা লুঙ্গি এরকম পরতে, এটাই রীতি। তো প্রথম একটু তর্কও করেছিলাম যে পোশাকে কিছু যায় আসে না। তারপরে দেখলাম যে স্থানীয় মানুষের সবারই বা মন ভেঙে লাভটা কী। তো ধীরে ধীরে এ লুঙ্গি পরে পথ চলা রপ্ত করে ফেলেছে। আর তাতে একটা বাড়তি সুবিধাও পাচ্ছি। সুবিধা এই যে এই ধরনের খোলা লুঙ্গি বা ধুতি কাচা খুব সহজ এবং খুব দ্রুত পরিষ্কার হয়ে যায়, এই দ্রুত শুকিয়ে যায়। তো প্রতিদিনকারটা প্রতিদিন কেচে আবার পরা যায়। পাজামাটা শুকোচ্ছিল না, কারণ ওতে সে ইলাস্টিক দেওয়া আছে। তো এই পায়জামা দুটো পায়জামাই যে বাড়িতে রাত্রি কাটিয়েছিলাম ওখানে ছেড়ে আসলাম। আজকের সেই জন্য পিঠের বোঝা বেশ খানিকটা হালকা লাগছে। সকাল কিন্তু আজকের ঠান্ডা আমেজ আছে, কিন্তু মারাত্মক শীতের কামড় এ কদিন যে ছিল সেটা নেই। তার মানে বোঝা যাচ্ছে বসন্ত এসে গেছে। তা নতুন বসন্তে মায়ের দেখা তো পাওয়ার সম্ভাবনা নেই। তো চলি এখন, দেখি নর্মদে হর। উত্তর তীরে এই প্রথম পার্বত্য জঙ্গল পথ দেখছি। তো মানে গুজরাটের শেষ ভাগে এসে এই রকম পার্বত্য অঞ্চল এই চোখে পড়ল। বাঁদিকে বনাঞ্চল, ছোট ছোট টুকরো টুকরো বন অবশ্য। তার ওপাশে আবার কৃষি জমি আছে। আর আর এইদিকে নর্মদা মা, দূরে নর্মদা মায়ের ওপারের বড় বড় উঁচু পাহাড় দেখা যাচ্ছে। আর এপারে অনেকটা সমতল, আর কিছু কিছু এরকম বন জঙ্গলও আছে। তো এখানে বিভিন্ন ধরনের বক এবং বিভিন্ন আকৃতির 3-4 প্রজাতির দেখতে পাচ্ছি। তারা এখানে এই ছোট্ট বদ্ধ জলাশয়, বর্ষাকালে হয়তো এর ভিতর দিয়ে জলধারা বয়ে যায়। তো এই ছোট্ট জায়গায় জলটা জমা হয়েছে, আর পাখিগুলোও এখানে জমা হয়েছে তাদের খাদ্যের
সন্ধান। কত বিশাল গাছ, অতি প্রাচীন, এখন মৃত্যুর দিন গুনছে। সকাল থেকে বেরোনোর পর অনেকখানি হয়ে গেছে, এখনও নানি আম্মা পৌঁছতে পারিনি। তবে নানি আম্মার রাস্তার সংকেত এখন পাচ্ছি। এই দেখুন, একটি তোরণ করা আছে, তোরণের দুপাশে দুটি বাঘ এবং পতাকা নিশান আছে। তো সেখানে একটি দোলনায় চলে কন্যারূপী আম্মা, মানে ছোট আম্বা মা, এখানে তার কন্যা বাল অবস্থার মূর্তি আছে, তিনি দোলায় বসে রয়েছেন। ভারী সুন্দর দৃশ্যটি। তো এই দৃশ্যটি না দেখিয়ে পারলাম না। তো এই তোরণের নিচ দিয়ে নানি আম্মা পৌঁছে যাব। এখান থেকে আনুমানিক 15 মিনিট সময় লাগবে। তো নানি আম্মা নামটা কি থেকে হয়েছে এটা বুঝলাম, যে অম্বা মায়ের এটা ছোটবেলার রূপ, ছোট আম্বা, তাই নানি আম্বা। পার্বত্য ভূমি শুরু হয়ে গেছে। দক্ষিণ তীরে এই জায়গায় ছিল বিশাল সুউচ্চ সব পর্বতমালা, আর এখানে অগস্ত্য মুনির ভয়ে বিন্ধ্য পর্বত মাথা নিচু করেই ছিল। তো তার দেহের অংশগুলো এবার আস্তে আস্তে প্রকাশ হবে সামনে, সেগুলো উঁচু উঁচু পর্বতমালা হবে। তো আপাতত এই দূরে আস্তে আস্তে বিন্ধ্য পর্বত শ্রেণীর উঁচু শিখরগুলো নজরে পড়তে আরম্ভ করেছে। আর গাছপালা বলতে চারিদিকে খাপছাড়াভাবে আছে কিছু সেগুন গাছ, আর সামনে বাঁদিকে আছে প্রচুর সেগুন জঙ্গল, আর ঝোপঝাড় ইতস্তত। এই রাস্তা একদমই নির্জন। রাস্তায় চলতে একটাই অসুবিধা হচ্ছে, সেটা হচ্ছে প্রচুর মাছি প্রচণ্ড বিরক্ত করছে, গায়ে বসছে শয়ে শয়ে ঝাঁকে ঝাঁকে। তো এদের হাত থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো উপায় নেই, খুব অস্বস্তিকর একটা। দেখি সামনে কোথাও বসে গায়ে একটু নারকেল তেল মেখে নেব, যদি ওর হাত থেকে খানিকটা রেহাই মেলে। রুক্ষভূমি, গরিব আদিবাসী এলাকায় বেশি এই জায়গাটায়। তবে তফাৎ আছে, মধ্যপ্রদেশের আদিবাসী এলাকাতে সরকার দারুণভাবে সহায়তা করেছে। অত গরিব এলাকাতেও সেখানে জল, বিদ্যুৎ এসব সরবরাহ করেছে। খুব বেশি পয়সাও তাদের ব্যয় করতে হয় না ওসব জায়গায়। কিন্তু এই ক্ষেত্রে দেখছি বেশিরভাগ জায়গায় হচ্ছে বিদ্যুৎবিহীন, যারা সব ঝুপড়ি টুপড়ি করে আছে, আর জলের তো কোনো নিশানই নেই। আসলে গুজরাট সরকার বেশিরভাগ নজর দিয়েছে শিল্পপতিদের দিকে, তাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে তারা উৎপাদন ক্রিয়ায় নেমেছে, যার ফলে গুজরাট পরোক্ষভাবে সমৃদ্ধ রাজ্যের রূপে পরিগণিত হয়েছে। এমপি সরকার কিন্তু, মধ্যপ্রদেশ সরকার সাধারণের দিকে কিন্তু অনেক বেশি নজর দিয়েছে, এবং বিশেষ করে কৃষির দিকে সাংঘাতিকভাবে। পাহাড় চূড়ায় আর নদীর গর্ভে কোনো জায়গায় তারা ছাড়েনি, ফসল ফলিয়েছে সব। এই তফাৎটা চোখে ভালোভাবেই পড়ছে।
সকালের যে মিষ্টি ঠান্ডা আমেজ সেটা এখন কেটে গেছে। এখন বেশ তীব্র রোদ। আজকের যাত্রাপথ খুব একটা সুগম হবে বলে অনুমান করছি না। দেখি মায়ের কী ইচ্ছা। তো নর্মদা মা এখান থেকে কালও দেখা পাবো কিনা সন্দেহ আছে। তার জলধারারও যদি দেখা পাই তাও খানিকটা সুখী হব। আপাতত এগিয়ে চলি নানি আম্বার দিকে। নর্মদে হর। আজ 19শে ফেব্রুয়ারি বুধবার। আমি আছি নানি আম্বা মন্দিরে। গুজরাটের এই নানি আম্বা মন্দির অনেকটা পথ পেরিয়ে তাকে খুঁজতে খুঁজতে আমার 2 দিন লেগে গেল। দীর্ঘ পথ পেরিয়ে মায়ের কাছে এসেছি। তো এই হলো মায়ের রূপ। মা সিংহবাহিনী। খুব সুন্দর শ্বেত পাথরের তৈরি মূর্তি আছে। আর এখানে এই মন্দিরে সদাই ভক্তজনের আনাগোনা। তো অম্বাজি হলেন দুর্গা মাতার স্বরূপ, শক্তি মাতা, শিব ঠাকুরের শক্তি কেন্দ্র তিনি। আর পাশে এই ঘরে আছেন ভগবান শিব শঙ্কর, নন্দী মহারাজ, হনুমানজি, আর খুব সুন্দর মধুপিঙ্গল বর্ণের অপূর্ব দর্শন শিব ঠাকুর। ছোট ঘর, সকল সময় ভক্তজনের আনাগোনায় সরগরম। আর এই পাশের এই কক্ষটিতে আছেন সিদ্ধ মূর্তি একটি। দেখে তো কোনো সিদ্ধ মহাত্মা মনে হয়, ব্যাসদেবও হতে পারেন। তো কিছু লেখা নেই, কিন্তু অনুমান করছি তিনি হয়তো স্বয়ং ব্যাসদেব। তো জিজ্ঞাসা করে নেব কাউকে। नर्मदेहर बाबा, ये मूर्त किसी का है? व्यासदेव का? ये जो मूर्त ये विश्वनाथ। हाँ, विश्वनाथ है। जो विश्वनाथ। हाँ। अच्छा अच्छा। तो उनका वो कौन थे? हैं? वो भगवान विश्वनाथ वो कौन थे? वो जाते भगवान का। ओह हो, अच्छा अच्छा, ठीक है। তো ওনার কথা থেকে আমি কিছু বুঝতে পারলাম না উনি কী বলতে চাইলেন। তো যাই হোক, ভগবানের স্বরূপ সেটা তো মেনে নিচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। তো আর এই মন্দিরের বাইরে অংশ অসংখ্য পাখির কিচিরমিচির, টিয়া পাখির ঝাঁক খুব পরমানন্দে খেলে বেড়াচ্ছে। আশ্রমটি সাফ সুতরা এবং স্থান এত পবিত্র। আর এখানে সব অনেকে মানত করে, দেবদেবীদের নানা বিভিন্ন মূর্তি আছে। তো নিচেটাও যাই, দেখাই। সেবক সকল সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, এত বড় আশ্রম পরিচ্ছন্ন রাখা বেশ কঠিন কাজ, তা সেই গুরু দায়িত্ব তিনি পালন করছেন। আর মা অম্বিকার বিভিন্ন মূর্তি চারিদিকে আছে, আর সদা সর্বদা এখানে মানুষের ভিড় লেগে আছে এই পবিত্র স্থান দর্শন করার জন্য। তো এখানে এই যে পর্বতের নিচে একটি জলধারা আছে, এই জলধারাটাকে পবিত্র জ্ঞান করে এই গুহার মধ্যে থেকে পাহাড়ের মধ্যে দিয়ে ভেদ করে এই জলধারাটি আসছে। তো এখানেও চারিদিকে মা অম্বিকার বিভিন্ন মূর্তি এবং তার পতাকা আছে। এই পবিত্র জলধারা সকলে স্পর্শ করে, ভিতর থেকে এটি ঝর্ণার আকারে আসছে। এই পবিত্র জলধারাটি আমিও স্পর্শ করলাম। ওম নমঃ শিবায়। এই দেখুন গুহার মধ্যে দিয়ে
কলকল ধারায় জল নামছে। তা আমি আর ভিতরে গেলাম না, এখান থেকেই দর্শন করলাম। খুব সুন্দর স্থানটি, একদম ঠান্ডা। পৃথিবী যতই উত্তপ্ত হোক, এখানে মনে হয় সে তাপের কিয়দংশ এখানে আসবে না। অতি সুন্দর জায়গা। এই অম্বিকা মাতা মন্দিরের, নানি আম্বা মন্দিরের অংশ বিশেষ। তো পাহাড় ভেদ করে ভিতর থেকে জলধারা নামছে, সেই জলধারা ধীরে ধীরে বয়ে যাচ্ছে। আর এই মন্দিরের সর্বত্র চারিধারেই মাতা অম্বিকার বিভিন্ন প্রতিমা থরে থরে সাজানো আছে। তো এসব বেশিরভাগ মানুষ মায়ের কাছে মানত করেছে এবং সেই মানত রক্ষার্থে তারা এই সমস্ত প্রতিমা এখানে দান করে গেছেন। কোনো প্রতিমা দিনের পর দিন, বছরের পর বছর কুয়াশা, জল ইত্যাদিতে ভিজে ভিজে প্রাকৃতিকভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো অসুবিধা নেই, কারণ এগুলো মানতের প্রতিমা, আস্তে আস্তে প্রকৃতিতে মিশে যাবে, এটাই নিয়ম, স্বাভাবিক। আর আশ্রমটি এরকম ধাপে ধাপে নিচে নেমে এসছে। এখানে দেখুন কুড়াদানি আছে, তার মধ্যে প্রসাদী, নারিকেল, আর এখানে সারি সারি মায়ের প্রতিমা। বিভিন্ন জন যে যখন মানত করেছে, সে মানত তারা এই প্রতিমা দান করে মানত রক্ষা করেছে। আর সারি সারি বিশাল বিশাল বট গাছ নতুনভাবে তৈরি হয়ে যাচ্ছে। এখানে পরিক্রমাকারীদের থাকার ব্যবস্থা আছে, সাধু সন্তরাও থাকে। এটা মন্দিরের পিছনের অংশ এটা। তো জায়গাটি একদম শান্ত তপবনের মতো। এখানে পানীয় জলের ব্যবস্থা আছে। এই তো একইভাবে মন্দির প্রদক্ষিণ করলাম, অবশ্য বাম দিক থেকে। এখানেও একটি সিদ্ধ প্রতিমা আছে। তো কোন মন্দিরে দেবতা কোন কে আছেন, তো সেই স্বরূপ বর্ণনা বা সেই সম্বন্ধে, স্বরূপ সম্বন্ধে কোথাও কিন্তু লেখা নেই। আর রাস্তা থেকে মন্দিরে প্রবেশ পথ এইটি। প্রবেশ পথের ধারে যথারীতি দুধারই ছোট ছোট দোকানপাট আছে, পূজন সামগ্রী সেখানে বিক্রি হয়। মায়ের হয়তো চুড়ি, সিঁদুর, তারপরে নারকেল, এই সমস্ত, আর ছোটো ছোটো প্রসাদ, নকুলদানা ইত্যাদি, এইসব ছোটো ছোটো সামগ্রী বিক্রি হয়। তো খুব সুন্দর করে সাজানো আর ঝকঝকে পরিষ্কার। তা এই দুটোই হচ্ছে মন্দিরের লক্ষণ। তো খুব ভালো লাগলো স্থান দর্শন করে। এখান থেকে বিদায় নেব। নর্মদে হার। তো এখানে নানা আম্বাজি মন্দির দর্শন করলাম করে ভিতরে সকালের জলখাবার আমার কাছে ছিল চিড়ে। তো সেই ভিজে চিড়ে মানে পোহা ভিজিয়ে খেয়ে এবার এই রাস্তা দিয়ে পিছনের দিকে যাচ্ছি, গিয়ে আমাকে এগোতে হবে হরিপুরা গ্রামের দিকে। তো জিজ্ঞাসা করতে করতেই যেতে হবে, কোন গ্রাম কত দূরে তার নিশানা লেখা রয়েছে। মোটামুটি 4-5 কিলোমিটার দূরে দূরে গ্রাম।
আছে। তো এই রাস্তা ধরেই এগিয়ে যেতে হবে, পিছিয়ে যেতে হবে, গিয়ে ডান দিকে হরিপুরা গ্রাম, সেদিকে মোড় নিতে হবে। তো তাদের বোঝানো পথেই আপাতত এগিয়ে যাচ্ছে নর্মদে পথে। তো নানিয়াম্মার পরে এখন পুরোপুরি পার্বত্য পথে এসে গেছি। তো ছোট ছোট গ্রাম ঘর আছে, কুড়িয়ে ঘর, কখনো ছোট ছোট পাকা বাড়ি এরকম, আর এরকম উঁচু নিচু পার্বত্য পথ। ক্রমশ যত পূর্ব দিকে যাব তত চড়াই পড়বে পাহাড়ের, তেও তাই ধীরে ধীরে সামান্য উতরাই, বেশিরভাগটাই চড়াই। তো অসুবিধে কোনো ক্লান্তি বিশেষ হচ্ছে না, ভালোই লাগছে। তো গুজরাটের সমতল ভূমি ছেড়ে এখন পার্বত্য ভূমি, এরকম ছোটোখাটো শাল জঙ্গল, তার মধ্যে ফুটে আছে রক্তপলাশ, সুন্দর রাস্তা। আর উপরে সূর্যদেবের প্রখর তেজ, তাহলেও হালকা বাতাসও আছে, একবারে নিষ্ঠুর নন। আরে ঢোলকলমি, রাস্তার ধারে ঢোলকলমি দেখুন, কত অপূর্বতার সৌন্দর্য। তো আপাতত দুপুরের গন্তব্য হরিপুরা। হরিপুরা থেকে পেরিয়ে ওখান থেকে মাঝে একটা নদী পড়বে, নদীটি অল্প জল, পায়ে হেঁটে পার হওয়া যাবে। আজকের দিনের শেষ গন্তব্য থাকবে ভাখা। তা ভাখা রাত্রি যেখান থেকে বেরিয়েছিলাম সেখান থেকে আনুমানিক 18-20 কিলোমিটারের মতো রাস্তা। তো দেখি এতটা দূর এই গরমে পার হতে পারবো কিনা। তো ধীরে ধীরে এগিয়েই চলছি, মনের মধ্যে এখন আর কোনো নির্দিষ্ট লক্ষ্য রাখছি না। যেখানে মনে হবে আর চলা উচিত না সেখানেই থেমে যাব। এরকম দুই ধারে ছোট ছোট কুড়িয়ে ঘর আছে, জঙ্গল পথ, পার্বত্য পথ আর চড়াই। দক্ষিণ তীরে যেমন উপর থেকে নিচে নেমেছিলাম 3000 ফুট থেকে 0 ফুট সাগর, এখানে শূন্য সাগর থেকে শুরু করে 3000 ফুট এই নর্মদে ঘাট। কাকতাড়ুয়া, তো দেখুন কত সুন্দর কাকতাড়ুয়া বানিয়েছে। ও পিছনে গমের ক্ষেত পাহারা দেওয়ার জন্য। তো করপানি, হাফেশ্বর, এগুলো সব অনেক দূরের পথ। তো এই পথের খানিকটা সহজ সমাধান আছে। পাকা রাস্তা অনেক ঘুরে ঘুরে গেছে। তো এখানে এক মা ডাকলেন, চা সেবা দিলেন। তো চা সেবা দেওয়ার পরে উনি এই ভিতরের পাকদণ্ডী রাস্তাটি দেখিয়ে দিলেন। এই রাস্তাটি আবার পাকা সড়কের দিকে যাবে, কিন্তু 2 কিলোমিটার রাস্তা এ আমার যাত্রাপথ থেকে কমিয়ে দেবে। সুতরাং এখানে কেউ কখনো ডাকলে তার কথাটা শুনতে হয়। তো তারা ডাকে, তারা লোক বুঝে এই সব পথের নিশানাগুলো দেয়। মনে করুন কেউ তাড়াহুড়ো করছে, তাকে তো নিশ্চয়ই এই পথের সন্ধান তিনি দেবেন না। আর যে দেখবে যে তার কথা শুনছে, তার কাছে দুরন্ত বসছে, তার সেবা গ্রহণ করছে, তাকে ধীরে ধীরে বলে দেবেন যে এটা সংক্ষিপ্ত একটি পথ আছে বাবা, তুমি এই পথ দিয়ে যেতে পারো। তো অজানা কেউ তো এরকম পাকদণ্ডী পথে যাওয়ার সাহস করবে না। স্থানীয় কেউ যদি বলে দেয় না এই রাস্তাটি নিরাপদ এবং সংক্ষিপ্ত রাস্তা, তবে সে পথে অনেকেই পা বাড়াবে। আমিও তাই ওখানে একটু বসে গেলাম, ওনার নির্দেশিত যাত্রাপথের একটি ছবি নিলাম, নিয়ে তারপর তার দেখিয়ে দেওয়া পথে
এখন নামলাম। তো পাকদণ্ডী রাস্তা সকল সময় খুব সুন্দর হয়। দেখুন কি সুন্দর কাঁচা মাটির রাস্তা, একটুখানি আর প্রকৃতির মধ্যে দিয়ে সবুজ, হ্যাঁ, তার মধ্যে দিয়ে খুবই সুন্দর যাত্রাপথ। নর্মদে হর। किस्सा हम बताते हैं सबको। তো আজ দুপুরে এই খাটুশ্যাম মন্দিরে এই কান্তি ভাইয়ের কাছে প্রসাদ গ্রহণ করলাম। তো ইনি কান্তি ভাই, তা ইনি জানালেন এই খাটুশ্যাম মহারাজ ইনি খুব ধনুর্ধর ধনুর্বিদ ছিলেন এবং মহাভারতের যুদ্ধে যে দুর্বল পক্ষ যারা হেরে যাচ্ছে তাদের পক্ষে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তো খাটুশ্যাম হলেন হিড়িম্বার পুত্র ঘটোৎকচের পুত্র খাটুশ্যাম। তো শ্রীকৃষ্ণ সেটা হতে দেননি, তার কাছ থেকে বুঝিয়ে সুজিয়ে তার মাথাটাই তিনি চেয়ে নিয়েছিলেন। পরে আশীর্বাদও দান করেছিলেন, কোনো দুঃখী মানুষ যদি খাটুশ্যাম বাবার কাছে আসে, তার মন্দিরে আসে, তো শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করে সে তৎক্ষণাৎ সে দুঃখ থেকে মুক্তিপ্রাপ্ত হবে। তো তার সঙ্গে একটা বট গাছেরও সম্বন্ধ ছিল, বিশাল এক বট গাছের। তিনি এক বাণে সেই বট গাছের সমস্ত পাতা ভেদ করে দেখিয়েছিলেন। তো এসব কাহিনী আছে বিভিন্ন রকম। যাই হোক, এনার বাড়ি থেকেই আজকের আমার অযাচিতভাবে প্রসাদ ভোজন, দুপুরের ভোজন প্রসাদ গ্রহণ করেছি। ইনি মানুষের এখানে প্রতিদিন চা সেবা তো দেনই, আর কেউ যদি ভোজন প্রসাদী নিতে চায় উনি নিজে বাড়ি থেকে সেগুলো বানিয়ে খুব দ্রুত তার ব্যবস্থা করেন। নর্মদে হর। নর্মদে। কত সুন্দর দৃশ্য। দুপুরের পরে পথে নেমেছি, তো একটা ব্রিজ, তার নিচে দিয়ে একটা শুকনো নদী, বর্ষাকালে ভর্তি থাকে, এখন একদমই শুকনো। আর এই বিন্ধ্য পর্বত শ্রেণীর টুকরো টুকরো অংশ, পাহাড়ি অঞ্চল, আজ দুপুর থেকে সকাল থেকেই শুরু হয়েছে। চারিদিকেই ছোটোখাটো পাহাড়, টিলা, পাথুরে জমি, একদম রুক্ষ জায়গা। তো ভুট্টা, বাজরা এইসবই হয় এখানকার। এদিকটায় দেখছি ভুট্টার চাষ অনেক বেশি। দূরে দূরে অনেক মন্দির দেখা যাচ্ছে, যেমন দূরে ওই পাহাড়ের উপরে একটা অতি সুন্দর মন্দির দেখা যাচ্ছে। আর মা এখানে বেশি দূরে নয়, এই পর্বত শ্রেণীটার দক্ষিণ পাশেই আছেন মা। আর দূরে দেখা যাচ্ছে সাতপুরা পর্বত। তো এই পর্বতগুলোর কাছ দিয়ে কোনো রাস্তা আপাতত নেই। নদীর তীর দিয়ে যে রাস্তা ছিল, এখান থেকে বেশ কিছু বছর, 40 বছর আগেও মানুষ যেত, সে রাস্তা সর্দার সরোবর বাঁধের কারণে সব জলমগ্ন অবস্থা। যে রাস্তাটা দিয়ে চলছি, এই রাস্তাটা অনেকটা কম পথ, দূরত্ব কম। আর আরেকটি রাস্তা এখান থেকে বাঁ দিকে অনেকটা দূরে, সেই রাস্তা দিয়েই বেশিরভাগ তীর্থ পর্যটক যাচ্ছে, কারণ এই রাস্তাটিতে থাকা এবং খাওয়ার জায়গা কম তুলনায়। আর বাঁদিকের ওই রাস্তাটিতে এখান থেকে অনেকখানি দূরে, অনেকটা ঘুরতে হয়।
18 কিলোমিটার বেশি পথ হাঁটতে হবে তাহলে। তো আজকে দুপুরেও ভেবেছিলাম খাওয়া জুটবে না, কিন্তু কিভাবে সে ধূমকেতুর মতো যে মন্দিরে বসেছিলাম সেই মন্দিরের স্থাপক তিনি আসলেন, বাড়ি থেকে একদম এক থালা ভাত ডাল তরকারি এনে খাইয়ে দিলেন খাটু সাপ মন্দিরে। তাই ভাবছি যে দিন কিভাবে যাবে, কোথায় আহার জুটবে আর কোথায় রাত্রে বিশ্রাম জুটবে, এ কোনোটাই আমার হাতে নেই। এগুলো সব মায়েরই হাতে। মায়ের পরিক্রমায় যারা নামে তাদের সমস্ত দায়িত্ব থাকে মায়েরই উপরে। তো এ ভরসা রেখেই হাঁটতে হবে, পথ চলতে হবে। এই এখন প্রচণ্ড গরম, হালকা হাওয়া আছে আর মাঝে মধ্যে গাছের ছায়া পাচ্ছি। তো এই কঠিন পথের এই কষ্টকর ক্লান্তিকর হেঁটে যাওয়া একটা না, পাটা সব দুপুর নাগাদ ভারী হয়ে আসে। তো একটাই শান্তি যে মা খুব দূরে নেই, এই সামান্য এই পর্বতশ্রেণীটার ওপারেই মা বয়ে চলেছে। নর্মদে হর। নর্মদে হর। 4টে বেজে গেছে। তো এখনও আমি রাস্তা দিয়ে হাঁটছি। এই জায়গাটা ডান দিকেও একটি বিন্ধ্য পর্বত শ্রেণীর একটা লম্বা শ্রেণী চলেছে, আর বাঁদিকেও একই রকমভাবে সমান্তরালভাবে বিন্ধ্য পর্বত শ্রেণীর আরেকটা শ্রেণী চলেছে। তাই দুটো পর্বত শ্রেণীর মাঝখান দিয়ে কিছু কৃষি জমি আছে আর কিছু কুড়ে ঘর আছে। এই বিন্ধ্য পর্বত শ্রেণীর এই দুটো শাখার মাঝখান দিয়ে এই রাস্তাটি গেছে। সুতরাং প্রাকৃতিক দিক দিয়ে এই রাস্তাটি ভারী চমৎকার। জনবিরল তো বটেই, কচিত অনেক দূরে দূরে ছোট ছোট গ্রাম, আর ফসল বলতে বেশি ভ্যারাইটি নেই। যেমন এই ফুটফুটে তুলো হয়ে আছে, কোনো কোনো জায়গায় মক্কা ক্ষেত, কোনো কোনো জায়গায় গম ক্ষেত, এইরকম। আর এই অড়হর ডাল, পলাশ গাছগুলো যদি এখন ফেব্রুয়ারি পেরোয়নি, শেষ হয়নি, তার মধ্যেই কিন্তু পলাশ কিছু কিছু গাছে একদম ভর্তি হয়ে পাতা দেখা যাচ্ছে না, এরকম হয়ে আছে। দূরে দূরে নজর পড়ছে। তবে সব পলাশ গাছে এখনো পরিপূর্ণভাবে ফুল আসেনি। তো প্রাকৃতিক সৌন্দর্যের কথা ভাবলে এই জায়গাটি একদম অনুপম সৌন্দর্য। পথের ক্লান্তির জন্য হয়তো পুরোটা ঠিকমতো উপভোগ করতে পারছি না। শীতকালে ভরপুর উপভোগ করেছিলাম এই আনন্দ, মানে হালকা ঠান্ডার সঙ্গে দীর্ঘ পথ চলা, আনন্দের সঙ্গে দৌড়ে দৌড়ে, কিন্তু সেইটি এখন আর হওয়ার নেই। এক তো ক্রমশ ধীরে 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 উচ্চতায় উঠছি, আর দ্বিতীয়ত এই গরম। যাই হোক, নর্মদা মায়ের পথে চলতে চলতে সমস্ত ধরনের আবহাওয়া প্রত্যেকটা তীর্থযাত্রীকে ভোগ করতে হবে। তীব্র শীত থাকবে, তীব্র গরম থাকবে, কখনো তুষারপাতও হতে পারে হালকা, আবার কখনো দেখা যাবে মিষ্টি বসন্তের হাওয়া, কখনো যেন হালকা শীতের আমেজ সারাদিন, কখনো বৃষ্টিধারা, কখনো পুরো দিন মেঘ। বিচিত্র আবহাওয়া, মানে 6 মাস তো মিনিমাম লাগে। তো 6 মাসের মধ্যে সমস্ত আবহাওয়ার সঙ্গে
পরিচয় তীর্থযাত্রীদের এক এক কোনো না কোনো দিন হবেই। সুতরাং প্রতিটি অনুভব করতে হবে এবং উপভোগ করতে করতে যেতে হবে। তো এগিয়ে যাই সামনে। বিকালের যাত্রাপথের 1/3 পেরিয়েছি, আর 2/3 এখনো যেতে হবে। তবে সেই রাম মন্দির বা রাত্রের আশ্রয়স্থল সেটা যে ঠিক কত দূরে সেটাও আমার জানা নেই। তো আরও বেশ খানিকটা এগোনোর পরে সে স্থানীয় জনসাধারণকে জিজ্ঞাসা করে নেব। আপাতত এই সৌন্দর্য দেখতে 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 এগিয়ে যাই। নর্মদে হার আজকে যাত্রা ভঙ্গ হবে, যেখানে সেই রাম মন্দির আর মোটামুটি 4 কিলোমিটার পথ 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব, তার আগেই পৌঁছে যাব। আর এখানে এখন অপূর্ব এক ঠান্ডা হাওয়া স্রোত বইছে উত্তর থেকে দক্ষিণ দিকে। তো এখানে ডান দিকে আমার বিন্ধ্য পর্বতশ্রেণী সুদীর্ঘ, সেই শুরু হয়েছে কালকের থেকে, কাল দুপুরের পর থেকে শুরু হয়েছে এই রেঞ্জ, আর এখনও চলছে সমান, এর কোনো ছেদ নেই, একটানা। ওপারে যেমন দেখেছি একটা পাহাড় চললো, তারপরে সে পাহাড়টা নিচু হয়ে গেল, তারপর থেকে আরেকটি পাহাড় মাথা তুলে দাঁড়ালো, এইরকম। কিন্তু এখানে এ শ্রেণীটি একদম একটানা চলছে অবিচ্ছিন্নভাবে। আর দূর দিয়েও এর আরেকটি শাখা যাচ্ছে। তো এই পাকা রাস্তাটি একটা বাইপাস রাস্তা বলা যায়। এটি অনেকখানি শর্ট রাস্তা, যার জন্য এখানে গাড়ি কিন্তু যথেষ্ট চলছে। যারা জানে তারা এই পথটাকে ব্যবহার করছে। তো দুই বিন্ধ্য পর্বতশ্রেণীর 2 শাখার মধ্যে দিয়ে পথ চলছে। মাঝে মধ্যে অনেক বাড়িতে কি সুন্দর সব রঙিন ফুল লাগিয়েছে, জবা ফুল দেখতে পাচ্ছি, তারপরে বোগেনভিলার 3-4টে রং দেখেছি, সে এত অপূর্ব মনোহারী তার রং। আয়ুষ্মান আরোগ্য মন্দির। তো দক্ষিণ তীরে সাতপুরা রেঞ্জের মধ্যে দিয়ে এই জায়গাটা ছিল ভীষণ গরিব এলাকা। সেখানে বাচ্চা কাচ্চা সব ঘুরে বেড়াচ্ছে, ন্যাংটো এলোমেলোভাবে রৌদ্রের মধ্যে খেলা করছে। তো সেখানেও একটা প্রাণ চঞ্চলতা ছিল। সেই ছোট ছোট বাচ্চার মধ্যেও অনেক উদ্ভাবনী শক্তির প্রকাশও দেখেছি। হ্যাঁ, কোথাও সেই আদিবাসী অঞ্চলে বাচ্চারা রাস্তার মধ্যে বিভিন্ন ছবি আঁকছে, মূর্তি আঁকছে। তারপরে পাথর কুঁদিয়ে কুঁদিয়ে চাকা তৈরি করছে, করে সেই চাকার দিয়ে খেলনা বানাচ্ছে। সে তাদের নিজস্ব খেলনা, বিক্রির জন্যে নয় অবশ্যই, তাদের মতো করে। এসব আবিষ্কারগুলো তাদের নতুন আবিষ্কার। তা এখানকার এই তীরের সেই রকম দারিদ্র্যের নগ্ন রূপটা নেই। তো এই রাস্তার কাছাকাছি যে গ্রামগুলো, সেগুলোও আছে অনেক দূরে দূরে, আর মাঝে মধ্যে আছে পাহাড়ের দিকে যাওয়ার এইরকম পাকদণ্ডী রাস্তা। তার মানে পাহাড়ের সঙ্গেও মানুষের একটা সংযোগ আছে। প্রয়োজনীয় নানা জিনিস হয়তো জঙ্গল থেকেও অনেক সময় সংগ্রহ করতে হয়।
তো নর্মদা মায়ের এই উত্তর তীরে তুলনামূলকভাবে নর্মদে হার মাই উত্তর তীরে সেই তুলনায় অভাবটা কম, অন্তত বাচ্চা কাচ্চার গায়ে পোশাক দেখছি নর্মদে হার। ধীরে ধীরে পৌঁছে গেছি একটি পাহাড়ি নদীর কূলে। এই নদী সেতু পেরিয়ে আসলাম, এখান দিয়ে এসে এখন আমি অনেকটা দক্ষিণ পূর্ব দিকে টার্ন নিয়েছি। আর ওই নদী পেরোনোর আগে একটি মন্দির ছিল, মন্দির ওখানে সদাব্রত আছে, মানে পরিক্রমাকারীরা ওখানে রাত কাটাতে পারে। তো আজকের একা একাই চলছি, সুতরাং ওখানে আর মন্দিরে থাকলাম না। আর 3 কিলোমিটার দূরে, মানে আজকে সূর্য থাকতে থাকতেই অস্ত যাওয়ার আগে আগেই আমি রাম মন্দির পৌঁছে যাব। তো মরা নদী, হালকা স্রোত, এখন বর্ষাকালে কানায় কানায় ছাপিয়ে যায়। এই নদীটা নর্মদা মায়ের সঙ্গে যোগ আছে। তো এখানে দেখছি মায়েরা ওখানে কাপড় কাচ্ছে, সব বিকেলবেলা নদীর ধারায় কাপড় কাচ্ছে। তো এই আর চারিদিকের ভূপ্রকৃতি কালকের থেকে আমূল পরিবর্তন হয়ে গেছে। আর দূরে যে দেখা যাচ্ছে পর্বতশ্রেণীগুলো অনেক উঁচু উঁচু এবং অনেকটা দূরে। মায়ের এখানে গতি পরিবর্তিত হয়েছে। আসলে সর্দার সরোবর বাঁধটা করেছে কি, এই সাতপুরা আর বিন্ধ্য পর্বত, এই 2 পর্বতশ্রেণীর মধ্যেই একটা বিশাল জলরাশিকে বেঁধে ফেলেছে। তো এটাই ছিল হয়তো সেই সময় সরকারের উদ্দেশ্য। তো সে কাজটি তারা যেমনভাবে চেয়েছিল তেমনিভাবেই করেছে, তাতে সন্দেহ নাই। তার সুবিধা অবশ্য উত্তর তীরের মানুষরা কম পাচ্ছে। সরকারের তরফ থেকে সেভাবে গ্রামেগঞ্জে কিন্তু এই চাষের ক্ষেতের জন্য নালা বা জল সরবরাহ ব্যবস্থা তারা করে উঠতে পারেনি। আপাতত আমি চলেছি দক্ষিণ পূর্ব দিকে। সুন্দর ঝকঝকে রাস্তা, ডান পাশে একটি পাহাড়ি নদী, আর তার দূরবর্তী স্থানে দেখা যাচ্ছে দীর্ঘ বিন্ধ্য পর্বত শ্রেণী। আর কি চাই আজকে চলার পথে। আর বাঁদিকে এরকম ছোট ছোট টেকরি বা অনুচ্চ পাহাড়ও আছে, সবই পার্বত্য অঞ্চল। বন্যজন্তুর কোনো ভয় এদিকটা একদমই নেই, কারণ মানুষ তার প্রয়োজনে বন্যজন্তু মোটামুটি ধ্বংস করে ফেলেছে। প্রয়োজনেই হোক আর অপ্রয়োজনেই হোক, বেঁচে থাকার তাগিদে জীবনযুদ্ধে খাদ্য শৃঙ্খলার সব থেকে উপরে আছে মানুষের অবস্থা। সে সমস্ত জীব, সমস্ত প্রাণী, সমস্ত পশু, সমস্ত উদ্ভিদ সব কিছুই তার ভোজনের তালিকায় পড়ে। তো খাদ্য শৃঙ্খলার সব থেকে উপরে অবস্থানের কারণে সে সবার উপরে প্রভুত্ব করছে। অনেক সময় ভেবে দেখছে না যে আমি কি একা বেঁচে থাকবো, না সবাইকে নিয়ে কিছুটা বাঁচিয়ে আমি বাঁচব। নর্মদে তো পড়ন্ত বিকালে আমি যে দুটো বিন্ধ্য পর্বতের যে দুটো শাখার মধ্যে দিয়ে চলছিলাম, এখন এই জায়গাটিতে কিন্তু দক্ষিণ দিকের শাখা আর উত্তর দিকের শাখা, দুটি শাখা মোটামুটি এখানে মিলিত হয়েছে।
তো উত্তর দিকের শাখাটি এখন অনেকটা নিচু, একটা উঁচু বাঁধের মতো দেখাচ্ছে। আর দক্ষিণ দিকের শাখাটি এখানে অনেকটা নিচু হয়ে এই কয়েকটি টিলার আকারে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি অবশ্য এই পথ বেঁকে এই পাহাড় এর পাশ দিয়ে যাব। আমার গন্তব্য আর বেশি দূরে নয়, মাত্র 1.5 কিলোমিটার। তো রাস্তাটি পার হতে 25 মিনিট সময় তো লাগবে। অনেকখানি ক্লান্ত হয়ে গেছি আসলে, প্রচণ্ড গরমে শরীর থেকে প্রচুর জলীয় বাষ্প চলে যাচ্ছে, তার সাথে ঘাম, যার জন্যে এই তীব্র ক্লান্তি। এমনিতে বাতাসে হাওয়া আছে, কিন্তু এই এখন বিকালে বেশ হাওয়া আছে, মিষ্টি হাওয়া। আর রোদ্দুরটা আছে পিছনের দিকে, সবই সুবিধাজনক অবস্থান, কিন্তু তাও ক্লান্তিটা কমছে না। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, যেদিকে নজর যায় খালি পাহাড়। তো এই পাকা রাস্তাটি না থাকলে মনে হতো আমি এক বোধহয় অন্য কোনো গ্রহের মধ্যে এসে পড়েছি। তো পাকা রাস্তাটাই একমাত্র, আর এই 2-1টা পাকা বাড়ি, আধুনিকতার ছোঁয়া। আর বাদবাকি ছোট ছোট ঝুপড়ি ঘর এইরকম। তারপরে ফসল চৌকি দেওয়ার জন্য অনেক মাচা ঘর দেখছি। ভুট্টা পাকার সময় হলে তারা ভুট্টা পাহারা দেয়। পাহাড়গুলো খুব একটা উঁচু নয়, বেশিরভাগ দেখছি সেগুন গাছ, পাতা ঝরা অবস্থা এখন। আর বর্ষাকালে এগুলো একদম সবুজে সবুজে অন্ধকার হয়ে যাবে।